আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ন্যাশনাল কলেজ আয়োজিত 2019-20 শিক্ষাবর্ষে আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমি আজকে আমার লাইভ ক্লাস শুরু করছি। শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে তোমরা সংযুক্ত হয়েছো নিশ্চয়ই। আমাকে একটু জানাবে বোর্ডটি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদেরকে উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায় শুরু করতে যাচ্ছি। ষষ্ঠ অধ্যায়ের আলোচ্য বিষয় হচ্ছে কনিক, যেটার আমাদের যে অংশগুলো হচ্ছে পরাবৃত্ত, উপবৃত্ত এবং অধিবৃত্ত। শিক্ষার্থীরা লক্ষ্য করো, বোর্ডে 3টি চিত্র আঁকা আছে। তোমরা নিশ্চয়ই চিত্র 3টি দেখতে পেয়েছো। শিক্ষার্থীরা, ভিডিওটি আমি তোমাদেরকে গ্রুপে শেয়ার করে দিচ্ছি। তো লক্ষ্য করো, আমাদের আলোচ্য বিষয় কনিক। তাহলে কনিকটা কি আসলে সেটা আমরা একটু তোমাদেরকে বোঝাবার চেষ্টা করি। তো লক্ষ্য করো, প্রথম চিত্র কিভাবে আছে। এখানে দেখো, এই যে একটি বক্ররেখা আছে। এই বক্ররেখাটি এভাবে, এটাকে পরাবৃত্ত বলে। দ্বিতীয় চিত্রে এই যে রাউন্ড মতো একটি বক্ররেখা আছে, এটাকে বলা হয় উপবৃত্ত। এবং এখানে তৃতীয় চিত্রে এই যে এপাশে একটি রাউন্ড এবং এপাশে একটি রাউন্ড, এটাকে বলা হয় অধিবৃত্ত চিত্র। তো লক্ষ্য করো, প্রথম চিত্রে যে আমাদের যে পরাবৃত্ত চিত্রটি আছে তার উপরে একটি বিন্দু আছে, আমরা আইডেন্টিফিকেশন করেছি পি বিন্দু। একইভাবে উপবৃত্তের উপরেও একটি বিন্দু আইডেন্টিফিকেশন করা হচ্ছে, সেটি পি বিন্দু। এবং অধিবৃত্তের উপরেও আমি এক সাইডে নিয়েছি, এখানে একটি বিন্দু পি বিন্দু চিহ্নিত করা হয়েছে। এখন পি বিন্দু থেকে দেখো, এখানে একটি সোজা দাগ দেওয়া আছে, আমি পরে পরিচয় দিব। এখানে এস বলে একটি বিন্দু চুজ করা হয়েছে। এস বলে একটি বিন্দু চুজ করা হয়েছে, যেটা পি থেকে এস এর দূরত্ব হচ্ছে এসপি বা পিএস বলা যায়, সাধারণত আমরা এসপি নামে বলে থাকি। আবার লক্ষ্য করো, এখানে একটি সরল রেখা আছে এম এম, এখানে এম একটা বিন্দু, এম জেড একটি সরল রেখা এম জেড। তাহলে পি বিন্দু থেকে এই এম জেড রেখার উপর কি করা হয়েছে, লম্ব অঙ্কন করা হয়েছে, যেটাকে বলা হয় লম্ব দূরত্ব। পি বিন্দু থেকে এম জেড এর উপর লম্ব দূরত্ব বলা হয়। পি বিন্দু থেকে এম জেড এর উপরে লম্ব দূরত্ব বলা হয়। তাহলে এসপি ডিভাইডেড বাই পিএম সমান সমান ই সূত্র দ্বারা প্রকাশ করা হয়। ই সূত্র, এসপি ডিভাইডেড বাই পিএম ইকুয়াল টু ই। এভাবে সূত্র দ্বারা সংজ্ঞায়িত করে, এসপি ডিভাইডেড বাই পিএম ইকুয়াল টু ই। এসপি ডিভাইডেড বাই পিএম ইকুয়াল টু ই। এটাই হচ্ছে কনিকের সংজ্ঞা।
শিক্ষার্থীরা, আশা করছি দেখতে পাচ্ছ তোমরা সবাই। তো লক্ষ্য করো, এটাকে যদি আমরা সংজ্ঞায়িত আকারে লিখি তাহলে আমাদের যেটা ব্যাখ্যা করতে হবে সংজ্ঞাটা, যে কোনো কার্তেশীয় সমতলে, শিক্ষার্থীরা যখন আমরা একটি ছবি আঁকি যে সমতলে, সেটাকে কার্তেশীয় সমতল বলে। তাহলে কোনো কার্তেশীয় সমতলে একটি চলমান বিন্দু, এই যে পি আমি এখানে যে দিয়েছি, এই পি বিন্দুটি এই যে পরাবৃত্তের উপরে আমি একটি জায়গায় মানে অঙ্কন করেছি। এই পি বিন্দুর অবস্থান বিভিন্ন জায়গায় অবস্থান পরিবর্তনের ফলে এই যে পরাবৃত্তের রেখাটি পাওয়া যায়। তাহলে পি বিন্দু এখানে আছে, পি বিন্দু এখানেও থাকতে পারে, এখানেও, মানে সম্পূর্ণ জায়গায় পি এর অবস্থান পরিবর্তন হতে পারে। তাহলে পি একটি চলমান বিন্দু। তাহলে এই যে আমাদের যে এসপি ডিভাইডেড বাই পিএম ইকুয়াল টু ই হবে, এই পি বিন্দু অবস্থান পরিবর্তন করার সাপেক্ষে এই শর্তটা ঠিক থাকবে প্রত্যেকটার ক্ষেত্রে। তাহলে পি বিন্দু একটি চলমান বিন্দু। তাহলে কোনো কার্তেশীয় সমতলে একটি চলমান বিন্দু এবং এস হচ্ছে একটি স্থির বিন্দু। এস এই জায়গায় যে আমি অবস্থান করেছে, এস এর স্থান পরিবর্তন হবে না, এস স্থির বিন্দু। তাহলে এই এসপি দূরত্ব যেটা হবে সেটার সাথে আমাদের যে পি এর পরিবর্তনের ফলে, পি যদি এখানে হয় তাহলে এখানে আমি আপাতত ধরো পি এখানে আছি, তাহলে এখানে আমরা কি এসপি যদি নেই তাহলে পিএম কি হবে, লম্বটা আটু নেমে যাবে, তাহলে এরকম জায়গায় হবে। তাহলে এই আমাদের পি বিন্দু থেকে এম জেড রেখার উপর যে লম্ব দূরত্ব, এই তার অনুপাত হচ্ছে একটি ধ্রুবক, এই কথাটি বলা হয়েছে। তাহলে কোনো কার্তেশীয় সমতলে একটি চলমান বিন্দুর সাপেক্ষে চলমান বিন্দু এবং একটি ওই সমতলে একটি স্থির বিন্দুর দূরত্ব কি হচ্ছে, ওই চলমান বিন্দু থেকে একটি স্থির সরলরেখা, এমজেড হচ্ছে একটি স্থির সরলরেখা, স্থির সরলরেখার উপর অঙ্কিত লম্ব দূরত্বের অনুপাত একটি ধ্রুবক। এই শর্ত সাপেক্ষে গঠিত সঞ্চার পথকে কি বলা হয়, কনিক বলা হয়। এই যে নিচে দেখো আমি লিখেছি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, এই যে এক্স ওয়াই বিন্দুটি পি বিন্দু হবে, এমনভাবে গঠিত হবে, এটি সেট গঠন পদ্ধতিতে সেট আকারে লেখা হয়েছে। এসপি ডিভাইডেড বাই পিএম সঞ্চার পথকে এভাবে প্রকাশ করা হয়, তোমরা আগেই শিখেছো। তাহলে ইকুয়াল টু ই, ই হচ্ছে একটি ধ্রুব সংখ্যা। তাহলে প্রত্যেকটির ক্ষেত্রে এভাবে করে সংজ্ঞায়িত করা যায়। তাহলে ই এর মান যদি, এই যে ই এর মান যদি 1 হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা পরাবৃত্ত পাই। ই এর মান যদি লেস দ্যান 1, অবশ্যই 0 এর বড়, 0 ইজ লেস দ্যান ই ইজ লেস দ্যান 1 হয়, তাহলে আমরা পাই, অর্থাৎ ই এর মানটা যদি 1 এর থেকে ছোট কিন্তু 0 বড়, 0 হতে পারবে না, 1ও হতে পারবে না, 1 হলে পরাবৃত্ত হবে, আর 0 হতে পারবে না, 0 হলে বা 0 কাছাকাছি গিয়ে সেটা বৃত্ত হয়ে যাবে। তাহলে যদি ই এর মানটা 0 থেকে 1 এর মধ্যবর্তী মান পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে হয় উপবৃত্ত, এবং ই এর মানটা যদি গ্রেটার দেন 1 পাই, 1 এর থেকে যত বড় হোক আমরা পাই না কেন, তাহলে সেটা হয় অধিবৃত্ত। আশা করি কিছুটা তোমরা বুঝতে পেরেছো। শিক্ষার্থীরা, আমি এবার তোমাদের কনিকের হচ্ছে 3 প্রকার, এই আশা করি বুঝতে পেরেছো। এই শর্ত সাপেক্ষে ই এর মানে ভিন্নতার জন্য আমরা 3 ধরনের চিত্র পেয়ে থাকি, একটি পরাবৃত্ত, একটি উপবৃত্ত, একটি অধিবৃত্ত। এবার আমি বোর্ডটি ক্লিয়ার করে আমি একটি পরাবৃত্তির চিত্র সাহায্যে তোমাদের পরাবৃত্তির যে বিভিন্ন উপাত্তগুলো আছে বা বিভিন্ন নামকরণ, বা এসপি কে কি বলা হয়, পিএম কে কি বলা হয়, এমজেড কে কি বলা হয়, এখানে এস এর নাম কি, এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। তোমরা পরাবৃত্ত উপবৃত্তির চিত্রগুলো নিশ্চয়ই বুঝতে পেরেছো। তোমাদের সামনে বই আছে, বইয়ের মধ্যেও আছে। তাছাড়া আমি তোমাদেরকে গ্রুপে 2-1 দিন পরে একটি শীট সাবমিট করব। শীটটি তোমরা করলে আমার সিলেবাসটা একটু আগাতে সহযোগিতা হবে। তো লক্ষ্য করো, এবার আমি একটি পরাবৃত্তির চিত্র আগে অঙ্কন করব। পরাবৃত্তির একটি চিত্র আঁকবো, সাধারণভাবে আঁকছি।
এভাবে করে আমি একটু প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু আমাদের যে পরাবৃত্তের শর্তের মধ্যেই বলা আছে এসপি ইকুয়াল টু মানে এসপি ডিভাইডেড বাই পিএম ইকুয়াল টু কি হয়, ই হয়, তাহলে এসপি আমরা যদি পি বিন্দুটা এখানে কাউন্ট করি, তাহলে দেখো এটি পি বিন্দু, এটি এস বিন্দু, এটি এম, এই যে জেড, আর এটাকে বলা হয় এ। প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমি চিত্রটি অঙ্কন করেছি, এই চিত্রের আমাদের কিন্তু আমি এখানে আর একটু চাপিয়ে আঁকি, আমার দরকার আছে চাপিয়ে আঁকার। শিক্ষার্থীরা, আশা করছি ছবিটি তোমরা বুঝতে পেরেছ। সাউন্ড কম শোনা যাচ্ছে কিনা সেটা বলো। আমি একটু আমার সাউন্ডটা একবার একটু চেক করে নিই। একজন বলছে সাউন্ড ঠিক আছে, হয়তো যে বলছো তার মোবাইলের সাউন্ড কম। শিক্ষার্থীরা, আমার এখানে একটু চিত্রটা অঙ্কন করতে ব্যাথা হয়েছে। আচ্ছা, এখানে লক্ষ্য করো, এই দাগটা একটু ব্যাথা হয়েছে মনে হয়, এই দাগটা সোজা হয়নি। আচ্ছা, লক্ষ্য করো, এই যে চিত্রটা অঙ্কন করেছি, এই চিত্রের মধ্যে যে নামকরণগুলো ব্যবহার করা হয়েছে, সেই নামকরণগুলো কিন্তু এভাবেই ব্যবহার করতে হবে। এখানে কোনো নাম পরিবর্তন করা যাবে না। এভাবেই করে আমাদের যে শর্তগুলো এসেছে এভাবে এসেছে। এই যে এই পরাবৃত্তের ওপর যে কোনো বিন্দুর অবস্থান পি বা পি এক্স ওয়ান টু ওইভাবে ধরা যেতে পারে। এস, এটা এস নাম দিতে হবে, এ কে এ নাম দিতে হবে, এম কে এম নাম দিতে হবে, এবং এখানে এম জেড। এখানে এই এস কে বলা হয়, এখানে এস হচ্ছে উপকেন্দ্র, উপকেন্দ্র এস কে বলে উপকেন্দ্র। এ হচ্ছে শীর্ষবিন্দু, এর নাম হচ্ছে শীর্ষবিন্দু। এই এস যে উপকেন্দ্র, এটাই হচ্ছে স্থির বিন্দু, স্থির বিন্দু। আমি যে সংজ্ঞায় বলেছি যে একটি চলমান কোনো সমতলে একটি চলমান বিন্দু থেকে ওই সমতলে একটি স্থির বিন্দুর দূরত্ব, তাহলে স্থির বিন্দু হচ্ছে এস, যার নাম হচ্ছে উপকেন্দ্র। উপকেন্দ্রের আরেক নাম হচ্ছে ফোকাস, FOCUS, ফোকাস। উপকেন্দ্রের আরেক নাম হচ্ছে ফোকাস। এর নাম হচ্ছে শীর্ষবিন্দু। এমজেড, এমজেড হচ্ছে নিয়ামক রেখা। কি নাম? নিয়ামক রেখা। নিয়ামক রেখার আর এক নাম হচ্ছে দ্বিকাক্ষ বলে। নিয়ামক রেখাকে আর এক নামে দ্বিকাক্ষ বলে। প্রিয় শিক্ষার্থীরা, আসলে বিষয় হচ্ছে, আমি যখন পড়াশোনা করেছিলাম, তোমাদের ইন্টারমিডিয়েট ছিলাম, তখন এটার নাম নিয়ামক রেখা বলেই আমাদের বইগুলোতে ছিল। পরবর্তীতে দেখা গেছে মধ্যবর্তী অবস্থানে এই দ্বিকাক্ষ, এই যে নিয়ামক রেখার নামটি যে মাঝে যে বইগুলো, মানে তোমাদের থেকে আমার যে ডিস্টেন্স এর মাঝে যে বইগুলো ছিল, সেই বইগুলো দ্বিকাক্ষর নামে এই রেখাটির নাম দ্বিকাক্ষর নামে বিভিন্ন বইতে এসেছে। আবার এখন তোমাদের এই সিলেবাস সংশোধিত হওয়ার পরে আবার এই রেখার নাম নিয়ামক রেখা হিসাবে এসেছে। তাহলে সে যাই হোক না কেন, এটাকে ইংলিশে কি বলা হয়? নিয়ামক রেখার ইংরেজি নাম হচ্ছে
ডিরেক্ট্রিক্স। নিয়ামক রেখার নাম দ্বিকাক্ষ রেখাও বলা হয়ে থাকে। হ্যাঁ, তাহলে এস হচ্ছে উপকেন্দ্র, এ হচ্ছে শীর্ষবিন্দু, জেড হচ্ছে এই যে নিয়ামক রেখা। আচ্ছা, এখানে সরি, জেড হচ্ছে এম, জেড হচ্ছে নিয়ামক রেখা। এখন এই জেড আর এই যে জেড এ এস, এই যে রেখাটা জেড এ এস, এই যে রেখাটা অর্থাৎ পরাবিদ্যুৎ উপবৃত্ত অধিবৃত্ত যেটাই হোক না কেন, আমাদের সব জায়গায় এই ধরনের পাবো। এই রেখাটাকে বলা হয় অক্ষরেখা। এটাকে কি বলা হয়? অক্ষরেখা, কনিকের অক্ষরেখা। এটা হচ্ছে পরাবৃত্তের অক্ষরেখা। একইভাবে উপবৃত্ত এবং অধিবৃত্তের ক্ষেত্রেও আমরা অক্ষরেখা পাবো। তো এখানে এটাকে বলা হয় অক্ষরেখা। তাও তো অক্ষরেখা আর নিয়ামক রেখা ছেদ বিন্দুকে বলা হয় জেড। অক্ষরেখা, নিয়ামক রেখা, ছেদ বিন্দুকে বলা হয় জেড। আর পরাবৃত্ত, এই যে দেখো, লক্ষ্য করো, পরাবৃত্ত এবং অক্ষরেখা ছেদ বিন্দুকে বলা হয় শীর্ষবিন্দু। পরাবৃত্তের শীর্ষে অবস্থিত। তাহলে পরাবৃত্তের শীর্ষে অবশ্যই অক্ষরেখার সাথে পরাবৃত্তটি শীর্ষ মানে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুকে বলে শীর্ষবিন্দু, এবং এস হচ্ছে কি হচ্ছে? উপকেন্দ্র। তো একইভাবে এবার আমরা তোমাদের শিখাবো যে, তাহলে আমরা অক্ষরেখা শিখলাম, শীর্ষবিন্দু শিখলাম, উপকেন্দ্রিক দূরত্ব একটি শব্দ আছে। উপকেন্দ্রিক দূরত্ব। উপকেন্দ্রিক দূরত্ব হচ্ছে উপকেন্দ্র থেকে এই যে পি বিন্দুর দূরত্ব। এসপি কে বলা হয় উপকেন্দ্রিক দূরত্ব। এসপি কে বলা হয় উপকেন্দ্রিক দূরত্ব। এর আর এক নাম হচ্ছে ফোকাস দূরত্ব। এর আর এক নাম ফোকাস দূরত্ব। বোর্ডটি একটু ছোট হয়ে গিয়েছে, আমি একটু জুম করে দিচ্ছি। দেখো তো এখন লেখা দেখা যায় কিনা। বোর্ড এখন ক্লিয়ার। দেখো, এবার আমি যদি এই যে পরাবৃত্তের সাথে এই অক্ষরেখা, তোমরা তো নিশ্চয়ই চিনেছো যে এই রেখাটাকে অক্ষরেখা বলে। এখানে যদি আমরা একটি লম্ব অঙ্কন করি, তাহলে লম্বটি পরাবৃত্তকে কি করে, বা একইভাবে আমার উপবৃত্ত অধিবৃত্ত যদি হয়, তাহলে এখানে এই যে কনিকটা, বেসিক্যালি যে কনিকটা উপকেন্দ্র দিয়ে যদি একটি লম্ব অঙ্কন করলে কনিকটা উপকেন্দ্রকে ছেদ করে, তাহলে একটি এল বিন্দু আর একটি এল প্রাইম বিন্দুতে ছেদ করে। এই এল প্রাইম যে বিন্দু, এল প্রাইম যে বিন্দু, সেই বিন্দুকে কি বলা হয়? উপকেন্দ্রিক লম্ব বলা হয়। এই এল প্রাইম বিন্দুকে বলা হয় উপকেন্দ্রিক লম্বের উপকেন্দ্রিক লম্ব। উপকেন্দ্রিক লম্ব, এই এল প্রাইম হচ্ছে উপকেন্দ্রিক লম্ব। তো আমাদের সূত্রে আছে এই উপকেন্দ্রিক লম্ব এল প্রাইম সমীকরণও বের করতে হয়, আবার দূরত্ব বের করতে হয়। দুটো পার্ট আছে। প্রিয় শিক্ষার্থীরা, খুব ভালো করে লক্ষ্য করো, কনিকের অক্ষরেখা এবং নিয়ামক রেখা সর্বদা লম্ব হয়। অক্ষরেখা এবং নিয়ামক রেখা সর্বদা কি হয়? লম্ব হয়।
আবার কনিকের অক্ষরেখা এবং উপকেন্দ্রিক লম্ব এটাও সর্বদা লম্ব হয়। আবার আমরা যদি এখানে শীর্ষে যদি একটি লম্ব অঙ্কন করি, শীর্ষেও লম্ব অঙ্কন করা যায়। এই প্রশ্নগুলো শিক্ষার্থীরা আসে, একটি সমীকরণ দেওয়া থাকলে আর সমীকরণগুলো বের করা, এভাবে করে পরীক্ষায় কিন্তু আসে। এখানে লম্ব অঙ্কন করলে শীর্ষে অঙ্কিত লম্ব বলা হয়। তাহলে কনিকের অক্ষরেখা ও শীর্ষে স্পর্শক রেখা, এই যে রেখাটি আমি অঙ্কন করলাম এটিকে কি বলা হয়? শীর্ষে স্পর্শক রেখা। পরাবৃত্ত বা কনিকের শীর্ষে স্পর্শক রেখা, এটা সাধারণত পরাবৃত্তের ক্ষেত্রে মানে অঙ্কের জন্য লাগে। তাহলে এই শীর্ষে স্পর্শক রেখা এবং পরাবৃত্তের অক্ষরেখা পরস্পর লম্ব। তাহলে দেখো পরাবৃত্তের বা কনিকের অক্ষরেখার সাথে আমরা কয়টা লম্ব পাচ্ছি? একটি হচ্ছে উপকেন্দ্রিক লম্ব LN ড্যাশ, আর একটি পাচ্ছি নিয়ামক রেখা MZ, আর একটি পাচ্ছি কি শীর্ষে স্পর্শরেখা, শীর্ষে স্পর্শরেখা। তিনটি লম্ব কিন্তু অক্ষের সাথে পাওয়া যায়। এই তিনটি লম্বের মধ্যে যে কোনো একটি সমীকরণ যদি তোমার কাছে পাওয়া যায় তাহলে কিন্তু এই অক্ষের সমীকরণও বের করা যায়। কোন কিসের সাহায্যে? একটি সরলরেখা থাকলে তার লম্ব রেখার যে সমীকরণ আছে তার সাহায্যে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের উদ্দেশ্যে একটি কথা বলার আছে, সেটি হচ্ছে এই যে কনিক আমি আলোচনা শুরু করেছি, এই কনিক তোমাকে বুঝতে গেলে প্রথম পত্রে যে আমরা সরলরেখা পড়েছিলাম, বিশেষ করে একটি সরলরেখা দেওয়া থাকলে তার লম্ব রেখার সমীকরণ নির্ণয় করা, তার সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় করা, সেই ক্ষেত্রে একটি বিন্দু দেয়া থাকতে পারে, সেই মধ্যবিন্দুর স্থানাঙ্ক, বিভিন্ন অনুপাতে বিন্দুর স্থানাঙ্ক বের করা। তাছাড়া যে একটি বিন্দু থেকে আর একটি বিন্দুর লম্ব দূরত্ব, এই যে SP ইকুয়াল ডিভাইডেড বাই PM। দেখো আমাদের যদি পরাবৃত্তের জন্য আমরা SP ডিভাইডেড বাই PM ইকুয়াল টু E এর মান যদি 1 হয় তাহলে আমরা কি পাই? SP ইকুয়াল টু PM। তাহলে এই যে এসপির মান তো আমরা এস বিন্দু থাকবে, এস এর একটা স্থানাঙ্ক থাকবে, আবার পি এর একটা স্থানাঙ্ক আছে, এটা তো আমরা পেয়েই যাব। কিন্তু PM এম এর কিন্তু কোনো স্থানাঙ্ক দেওয়া থাকবে না। এই MZ নিয়ামক রেখার সমীকরণ দেওয়া থাকবে। এই নিয়ামক রেখার সমীকরণ AX প্লাস BY প্লাস C ইকুয়াল টু 0 এই আকারের একটি সমীকরণ থাকবে। তাহলে এই যে পি বিন্দু থেকে এই রেখার MZ রেখার লম্ব দূরত্ব বের করার যে সূত্রটা আমাদের ছিল, সেই সূত্রটিও কিন্তু আমাদের প্রয়োজন হবে। এই সূত্র ছাড়া কিন্তু তোমার পক্ষে কি হবে না, বোঝাটা কঠিন হবে। তাই আজকে অবশ্যই তোমরা, আশা করি এত সময় তোমরা মানে এর আগে তোমরা পড়েছো, আমি এর আগে গ্রুপেই নোটিশ করেছিলাম তোমাদের আজকে কনিক পড়াবো। তো অবশ্যই আমি এটা বলা হয়নি যে সরলরেখা দরকার হবে। আজকে তোমরা আবার সরলরেখার যে সূত্রগুলো আছে একটু ঝালাই করে নেবে, কারণ সরলরেখার সূত্র বা সরলরেখা বেসিকটা যদি তুমি স্মরণ করতে না পারো তাহলে কিন্তু কনিক পারা বেশ কঠিন হবে, কনিকটি তুমি ভালো মতো বুঝতে পারবে না। তো শিক্ষার্থীরা, এবার আসো আমরা আলোচনায় যাব। এই যে এখন আমি তোমাদেরকে পরাবৃত্ত তো আমরা শিখলাম, বেশ গিজি হয়ে গিয়েছে, মুছে আবার ক্লিয়ার করে ছবিটি আঁকি। তো দেখো পরাবৃত্তের যে সমীকরণটা কিভাবে নির্ণয় করতে হয়, আমি আবার এখানে আমি এবার আছি, লক্ষ্য করো পরাবৃত্তের আদর্শ সমীকরণ নিয়ে এবার আমি তোমাদের সাথে কথা বলবো। এটা ধরো x অক্ষ, x প্রাইম, এটা y অক্ষ, এর পাশে y প্রাইম আছে। দেখো পরাবৃত্তটি আমি কোথা থেকে আঁকছি? এখান থেকে আঁকছি। আর এই বিন্দুটাতে কি মূল বিন্দু হওয়ার কথা, তাই না?
এই যে এক্স অক্ষ ওয়াই অক্ষ যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুকে মূল বিন্দু বলে। কিন্তু এখানে আমরা ও নাম না দিয়ে কি নাম দিলাম, এ নাম দিলাম, কারণ এই জায়গায় মূল বিন্দু ও হলেও সর্বদা পরাবৃত্তের যেহেতু শীর্ষবিন্দুটি মূল বিন্দুতে অবস্থিত, তাই আমাকে এখানে মূল বিন্দু এর পরিবর্তে মানে মূল বিন্দু জিরোর পরিবর্তে এ বিন্দুই প্রাধান্য পাবে। এই যে এই ক্ষেত্রে, শুধুমাত্র এই ক্ষেত্রে এটা হচ্ছে এস, এটা হচ্ছে এখান থেকে এস দূরত্ব সমতুল্য, যেহেতু এখান থেকে আমার পরাবৃত্তটা একটু ইয়ে হয়ে গেছে, এটা হচ্ছে পি, এটা হচ্ছে এম, এটা হচ্ছে জে। তাহলে লক্ষ্য করো এই পরাবৃত্তের এ বিন্দু থেকে এই বিন্দু এস বিন্দুর দূরত্ব যদি আমরা এ নিই, তাহলে এ পাশেও কি হবে, এই যে এ থেকে এই মূল বিন্দু এ থেকে এই পাশেও দূরত্বটা এ হবে, কিন্তু কোন দিকে, ঋণাত্মক দিকে। তাহলে লক্ষ্য করো মূল বিন্দু শীর্ষ মূল বিন্দুতে অবস্থিত এরূপ পরাবৃত্তের সমীকরণকে y² = 4ax, যেখানে a is greater than 0, এর মানটা সবসময় 0 থেকে বড় ধরতে হবে। শিক্ষার্থীরা এর মান সবসময় 0 থেকে বড় ধরতে হবে। এটা ঋণাত্মক দিকে হতে পারে, কিন্তু এর মানটা সর্বদা 0 থেকে বড় হবে। তাহলে y² = 4ax কে পরাবৃত্তের আদর্শ সমীকরণ বলা হয়, যেখানে পরাবৃত্তের শীর্ষ মূলবিন্দুতে অবস্থিত এবং পরাবৃত্তের অক্ষরেখা কোথায় অবস্থিত হয়, শীর্ষ মূলবিন্দুতে হবে এবং অক্ষরেখা এক্স অক্ষ বরাবর অবস্থিত হবে। এই শর্তে যে পরাবৃত্তের সমীকরণ আমরা পাই সেটা y² = 4ax, এই সমীকরণকে পরাবৃত্তের আদর্শ সমীকরণ বলা হয়। এই পর্যায়ে দেখো, যেহেতু এই বিন্দুটা এস বিন্দু, এ বিন্দু থেকে এস বিন্দুর দূরত্ব কত, এ, তাহলে এখানে এ উপকেন্দ্র হবে এ 0। 0 কেন, কারণ এক্স অক্ষের ওপর অবস্থিত যে কোনো বিন্দুর কোটি 0। তারপরে তাহলে জেড বিন্দু কত হয়, জেড বিন্দুর স্থানাঙ্ক হবে -a0। প্রিয় শিক্ষার্থীরা, এর মান 0, কিন্তু এটা জেড বিন্দুটা মূল বিন্দু থেকে ঋণাত্মক দিকে থাকার কারণে এখানে কিন্তু চিহ্ন একটি মাইনাস হচ্ছে, কিন্তু এই এর মান কিন্তু 0 বড় হবে। তাহলে তিনটি বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম, পি বিন্দু এক্স ওয়াই। তাহলে এসপি সমান আমরা বের করব হচ্ছে এসপি সমান কত, √x - a x - a হোল স্কয়ার প্লাস y - 0 হোল স্কয়ার সমান √x - a হোল স্কয়ার প্লাস y স্কয়ার। এটা হচ্ছে এসপি হয়। আর পিএম কি, পিএম হচ্ছে এমজে। আমাদের এম তোমার প্রশ্নের মধ্যে যে এমজেড রেখার সমীকরণ দেয়া থাকবে, এমজেড রেখার ধরো সমীকরণ তোমার দেওয়া থাকলো কি, ax প্লাস by প্লাস c = 0 একটি সরলরেখার আদর্শ সমীকরণ। তাহলে সেই ক্ষেত্রে পিএম কি হবে, আমি এটা মুছে দিচ্ছি। পিএম হচ্ছে পি বিন্দু থেকে এমজেড এর ওপর লম্ব দূরত্ব। তাহলে পি বিন্দু থেকে এমজেড রেখার লম্ব দূরত্ব, পি বিন্দু থেকে এমজেড রেখার লম্ব দূরত্বকে কি বলা হয়, পিএম বলা হয়। পিএম = পি বিন্দু কত, যদি এখানে আমাদের পি বিন্দু যদি আমরা x1 y1 ধরি, অর্থাৎ একটা বিন্দু যদি ইয়ে করি, তাহলে a x1 প্লাস b y1 প্লাস c ডিভাইডেড বাই √a² প্লাস b²। আশা করি সূত্রটি তোমাদের মনে পড়েছে। তাহলে এই যে পরমমান চিহ্ন দিয়ে দূরত্ব সবসময় পরমমান চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। তো এই এসপি তারপরে তাহলে আমরা যখন এসপি সমান ডিভাইডেড বাই পিএম সমান ই, পরাবৃত্তির জন্য ই এর মান যদি 1 হয়, তাহলে আমরা এই যে এখানে তাহলে ইমপ্লাইজ দ্যাট পাবো এসপি = পিএম। এখানে মানটা বসায় দিলে এসপির
মান আমরা যে আগে বের করেছি তোমরা দেখেছো সেই মানটি, এবং পিএম এর মানটি বসায় দিলে একটু বর্গ করে দিলে এসপির যে বর্গ রুট ছিল সেটা চলে যাবে। আর এখানে আমাদের যে সমীকরণটি পাবো এটি আমাদের হোল স্কোয়ার এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্রে অ্যাপ্লাই হবে। আর এখানে নিচে রুট ওভার চলে গিয়ে একটি সমীকরণ আমরা পাবো, সেটি আমরা যে পরাবৃত্ত হলে পরাবৃত্তের সমীকরণ। আর যদি ই এর মানটা যদি উপবৃত্ত হয় তাহলে ই এর মান একের ছোট থাকবে, সেই ক্ষেত্রে আমরা ই এর মান তোমার প্রশ্নে দেয়া থাকবে। একইভাবে অধিবৃত্তের ক্ষেত্রেও ই এর মান তোমার প্রশ্নে দেয়া থাকবে। তো আশা করছি এই জায়গাটা তোমরা বুঝতে পেরেছো। তো এবার আসো, পরাবৃত্তের চিত্র কি শুধু এই এক সাইডেই হতে পারে? তা না, আরও আছে চিত্র। তাহলে পরাবৃত্তের সমীকরণ আমরা দেখলাম যে পরাবৃত্তের আমরা এখন কয়েকদিন আমরা পরাবৃত্ত নিয়ে আলোচনা করব। পরাবৃত্তের আমরা আদর্শ সমীকরণটা দেখলাম। এবার দেখো, আমি আবার একটি পরাবৃত্তির চিত্র আঁকছি। এবার আমি পরাবৃত্তির চিত্রটা লক্ষ্য করো, এটি এক্স অক্ষ, এক্স প্রাইম, এটি ওয়াই অক্ষ, এটি হচ্ছে ওয়াই প্রাইম। এবার পরাবৃত্তটা আমি এই সাইড দিয়ে আঁকবো, একই শর্ত সাপেক্ষে এই পাশে আঁকবো। এটা হচ্ছে পরাবৃত্তের শীর্ষবিন্দু, যেটা মূল বিন্দুতে অবস্থিত। স্থানাঙ্ক দেখে তুমি বুঝতে পারবে এটি মূল বিন্দুতে অবস্থিত। তাহলে এখানে যদি আমি এস নেই, তাহলে এস, আর এখানে নিয়ামক রেখা আঁকতে হবে ঠিক এতটুকু যে দূরত্ব, তোমার নিয়ামক রেখার দূরত্বটাও এই যে এখান থেকে সেম হবে, যেহেতু ই এর মান 1। তাহলে এসপি সমান সমান পিএম। আমার পরাবৃত্তটা আটু উপর দিয়ে যাওয়ার কথা, আটু ভরাট হয় এখানে। প্রিয় শিক্ষার্থীরা, পরাবৃত্তের অক্ষরেখা সাপেক্ষে পরাবৃত্তের যে এরিয়াটা তার উভয় দিকে আসলে সমানভাবে থাকে, প্রতিসম বলা হয়। তাহলে এসপি দেখো, আমি এখান থেকে এসপি আঁকছি, এস এটা, তাহলে এসপি ইকুয়াল টু পিএম, এটা পি, এটা এম, এখানে জেড, এটা এস। তাহলে এখানে দেখো মূলবিন্দু এটা, তাহলে এস হচ্ছে মূলবিন্দু ঋণাত্মক দিকে। তাহলে আমাদের এখানে সমীকরণটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু -4ax, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু -4ax, যেখানে শর্ত হচ্ছে এ ইজ গ্রেটার দেন 0। তাহলে এর মানটি সর্বদা 0-র বড় থাকবে, কিন্তু এস এর এই যে স্থানাঙ্ক হবে -a, 0, কারণ মূলবিন্দু থেকে এ দূরত্বটা কোন দিকে আছে? ঋণাত্মক দিকে আছে। এখানে কিন্তু মাইনাসটা, এর মান কিন্তু 0-র বড়, কিন্তু মাইনাস চিহ্ন হচ্ছে স্থানাঙ্কের কারণে। আর জেডের স্থানাঙ্ক তখন কত হচ্ছে? a0। জেডের স্থানাঙ্ক a0, আর এ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক 0, 0। আর তাহলে নিয়ামক রেখার সমীকরণ সে একইভাবে আমাদের একটি সমীকরণ দেওয়া থাকবে, ax প্লাস by প্লাস সি ইকুয়াল টু 0। এই বিন্দুর স্থানাঙ্ক xy বা x1 y1 আমরা ধরে নিতে পারি। তাহলে সমীকরণটা কি? ওয়াই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস। তাহলে এ ধরনের চিত্র যখন পরাবৃত্তটি মূল বিন্দু কোথায় অবস্থিত? পরাবৃত্তের শীর্ষ মূল বিন্দুতে অবস্থিত, এবং অক্ষরেখা এক্স অক্ষরেখা যদি হয়, পরাবৃত্তের শীর্ষ মূল বিন্দুতে এবং অক্ষরেখা এক্স অক্ষরেখা যদি হয়, তাহলে কি পরাবৃত্তের সমীকরণ হয় ওয়াই স্কোয়ার ইকুয়াল টু -4ax। তখন কি হয়? চিত্রটা পরাবৃত্তের যে শীর্ষে যদি মূল বিন্দুতে অবস্থিত হয়, সেটা বাম সাইডে অর্থাৎ ঋণাত্মক দিকে পরাবৃত্তটি অবস্থান করে। আশা করছি এই বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের উপস্থিতি আজকে তুলনামূলকভাবে অনেক কম। তোমাদের কথা মতোই এরকম সময়ে আমি ক্লাসটি সিলেক্ট করেছি, কিন্তু যারা উপস্থিত আছো তোমাদেরকে ধন্যবাদ, কিন্তু বাকিটা কেন নেই আমি বুঝতে পারছি না। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্নমালা আমি পড়াচ্ছি, যেটা প্রথম থেকে বোঝাটা খুব জরুরি। এই যে আজকের আলোচ্য বিষয় কিন্তু খ বিভাগ। তোমাদের যে বোর্ডে প্রশ্ন থাকবে ক বিভাগ, খ বিভাগ।
তাহলে খ বিভাগের কিন্তু আমি প্রথম একটি অংশ পড়াতে যাচ্ছি, যেটা কণিক। এখান থেকে তোমাকে উত্তর করতেই হবে। খ বিভাগে আমাদের মাত্র 4টি অধ্যায় আছে, 4টি অধ্যায় থেকে 4টি প্রশ্ন থাকবে। তাহলে 4টি অধ্যায় থেকে 4টি প্রশ্ন থাকবে। একটি হচ্ছে ষষ্ঠ অধ্যায় কণিক, আর একটি হচ্ছে নবম অধ্যায়, অষ্টম অধ্যায় যেটা বলবিদ্যা বা বলবিদ্যার একটি অংশ স্থিতিবিদ্যা, আর একটি নবম অধ্যায় বলবিদ্যার একটি অংশ গতিবিদ্যা, এবং আরেকটি হচ্ছে দশম অধ্যায়, সেটি হচ্ছে তোমাদের যে সম্ভাবনা ও যে বিস্তার যে অংশটি আছে সেই অংশ। এই 10টি দশম অধ্যায়। তাহলে এখানে এই 4টি প্রশ্নমালা অধ্যায় থেকে 4 সেট কোশ্চেন থাকবে। এখানে দেখা যায় যে কণিক থেকে অবশ্যই উত্তর করতে হয়, কণিকের উপর তোমাদের নির্ভর করতে হয়। তাহলে তোমরা যদি ক্লাসগুলো না করো তাহলে কিভাবে তোমরা এটি পারবে? সুতরাং তোমাদের ক্লাসে উপস্থিত থাকাটা খুবই জরুরি। তো তোমরা আজকে আমাদের সময় শেষ। পরাবৃত্তের আমি দুটো চিত্র দেখিয়েছি। আগামী ক্লাসে এখানকার যে আরও গুরুত্বপূর্ণ অংশগুলো আছে সেগুলো আমি দেখাবো। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আমি এই করোনাকালীন সময় তোমাদের আবার একটি মেসেজ দিতে চাচ্ছি, তোমরা সবাই নিজেদের এবং নিজেদের পরিবারের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবে, সুস্থ থাকার চেষ্টা করবে, ভিটামিন সি যুক্ত খাবার বেশি করে খাবে, এবং বাইরে গিয়ে যদি যাওয়ার প্রয়োজন হয় তাহলে স্বাস্থ্যবিধি মেনে অবশ্যই মাস্ক ব্যবহার করে তোমরা ঘরের বাইরে যদি বেরোবার দরকার হয় তাহলে মাস্ক পরিধান করে বাসা থেকে বের হবে। তো আগামী দিন আবার ক্লাসের জন্য শুভেচ্ছা জানিয়ে আমি আজকে আমার ক্লাস এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ সবাইকে।